রাজারা নিউটনে আবারও একবার গুন্ডারাজ, প্রমোটারদের দাপট, জমির মালিককে ঘর থেকে বার করে মারধর ঘটনা ঘটে বিধাননগর 13 নম্বর ওয়ার্ড গোট নামক এলাকায়। 28 নভেম্বর রাত 8:30 নাগাদ মোহাম্মদ শামীম আক্তারের উপর চড়াও হয় দুই প্রমোটার মোর্তাজা সর্দার এবং মাসুদ ইকবালের নামের এই দুই প্রমোটার। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিভাবে হাত ধরে টেনে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় মোহাম্মদ শামীম আক্তারকে। এই দুই অসাধু প্রমোটারের নামে অভিযোগ ওঠে মোহাম্মদ শামীম আক্তারকে মারধর করার। শুধু এতেই থেমে থাকেনি, যেদিন মোহাম্মদ শামীম আক্তারের পরিবার এই দুই প্রমোটারের বিরুদ্ধে থানায় এফআইআর করে, সেই দিন রাত্রিরেই ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। এমনটাই জানালেন মোহাম্মদ শামীম আক্তারের পরিবার। আবারও থানার দ্বারস্থ হয় মোহাম্মদ শামীম আক্তারের পরিবার। গোটা পরিবার ভয়ভীত আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে এই পরিবার। কি দিয়ে মেরেছিল? আমাকে মেরেছিল ঘুষি মেরেছে, লাঠি মেরেছে, এমনকি ওই অনেক কিছু পড়েছিল সেগুলো দিয়ে আমাকে মেরেছে। আমার চোখে বিভিন্ন জায়গায় মেরেছে, আমার পাঁজরে মেরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ডাক্তার দেখাতে হয়েছে, মেডিকেল করতে হয়েছে। আমাকে কারা কারা মেরেছে? মেরেছে মোর্তজা মেরেছে, আর মাসুদ ইকবাল মানে ওরফে সানি, আর ওর সঙ্গে লোকজন ছিল। কেন মেরেছে? বক্তব্য কি ছিল? যে আমি ওখানে ভাড়া দিচ্ছি, ওটাই ওদের রাগ। তা আমার জায়গায় আমার বাড়িতে আমি ভাড়া দিচ্ছি, তাতে ওদের রাগ করার কি আছে? ওরা যে জমিতে প্রমোটিং করছে সেটাই করুক। বাড়িতে ভাড়া না আপনাদের এই জায়গায়? না, বাড়িতে ওরা থাকবে, আর জায়গায় শুধু ভ্যান কটা রাখবে, ওরা ফেরিওয়ালা। সেটাই ওদের আপত্তি? সেটা ওদের আপত্তি। আপনাদের সঙ্গে আগে আলোচনা না, কোনো আলোচনা না, কিচ্ছু না, জোর জবরদস্তি ডেকে হুমকি দিয়ে মারধর যাকে বলে, রীতিমতো মারধর। মানে আমি ভাবতেও পারিনি এরকম ধরনের ব্যবহার ওরা করতে পারে আমার সাথে। ব্যবস্থা আমরা থানা পুলিশের ব্যবস্থা নেব, প্লাস যদি কোর্টে যেতে হয় কোর্টেও আমরা যাবো, আইনতভাবে যেভাবে লড়ার আমরা লড়বো। যারা নিউ টাউনে প্রমোটার রাজ, তাদের দৌরাত্ম্য, তাদের আস্ফালন আবার সামনে এলো, জমির মালিককে মারধর করলো। আমারই ভাই। হ্যাঁ, কি বলবেন? মোহাম্মদ শামীম। কি বলবেন? আমার নাম মোহাম্মদ নাসিম। তা ওরা নাকি 28 তারিখে রাত্রে এসে, আমরা তখন বাড়ি ছিলাম না, তখন ওরা প্রমোটার চাইলে বলতে পারতো যে আমরা ভাই ভাইয়ের সাথে বসে আলোচনা করি, হ্যাঁ, যে কি হয়েছে না হয়েছে আলোচনা করতে পারতো। আলোচনা না করা না, একদম ভুল কাজ করেছে। হ্যাঁ, এরকম করে মারাটা তো উচিত না। না, এটা পুরো কাজ করছে, যে সব কাজগুলো ভুল কাজ, একদম গুন্ডারাজের মতো। কি বললেন? তখন তো ওদের বলার দরকার ছিল যে আমার তো আরো 3 ভাই আছে মালিকানা, আমি তো একা নয়। তা তাদেরও ডাকি, আমি ডেকে একসঙ্গে বসে, প্রমোটারও দরকার ছিল যে হ্যাঁ বসে আলোচনা করলে সমাধানটা হয়। কি বললেন? সে তো সমাধান হলো না, উল্টে ঝামেলা হয়ে জিনিসটা বিভ্রান্ত হয়ে গেল, বিভ্রান্তি চলে গেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসির। কে হন? ওরা আমার ভাই, দাদা। মোহাম্মদ শামীম আমার দাদা। আপনার দাদা যখন এই ঘটনা ঘটলো আপনার দাদার সাথে, তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন মসজিদে ছিলাম, নামাজ পড়ছিলাম, নামাজে গেছিলাম। আপনি এসে শুনেছেন? আমি এসে শুনছি, তার মধ্যে পুলিশও এসে গেছিল, এসে দেখছি এরকম 9টা তখন 10 বাজে। আমার হাজবেন্ড শামীম আক্তার, তার একটা প্রপার্টি, এই 5 কাঠা জমি, সে প্রমোটিং এ দেয়। প্রমোটার মোর্তজা এবং প্রমোটার মাসুদ ইকবাল উর্ফ সানি, যারা এই 5 কাঠা জমিতে সবে আমার কিছু জমি গার্ডওয়ালে ভেঙে যাওয়ার কারণে গার্ডওয়ালের কাজটা সবে শুরু হয়, এবং একটা 10 কাঠা জমি যেটা আমাদের জয়েন্ট প্রপার্টি, সেই জয়েন্ট প্রপার্টিটা আমরা প্রমোটিং এ দেবো বলে একটা আলোচনা হয়। ওদের মধ্যে একজনের সঙ্গে আলোচনাটা হয়, আর এই জমিটা দুটো প্রমোটারকে দেয়া হয়েছে, যেটা আমাদের একটা ডিট আছে 45-55 রেশিওতে। কিন্তু এই যেহেতু আমার এই 2 কাঠা পাশে আরো জমি আছে, 5 কাঠার পাশে আরো 2 কাঠা, যেটা আমার হাজবেন্ডের পৈতৃক সম্পত্তি, যেটা আমরা প্রমোটিং এ দিইনি, সেই প্রপার্টির ওপরে ওরা মাটি ফেলে রেখেছে। আপনারা স্বচক্ষে দেখুন, মাটি ফেলে রেখেছে, প্লাইবোর্ড রেখেছে, কাঠ রেখেছে, সমস্ত জিনিস রেখেছে। এবং আমার একটা নতুন বাড়ি করা হয়, যে বাড়িতে ওরা পানি খেঁচার জন্য মেশিন, শ্যালো মেশিন টেশিন, সিমেন্ট টিমেন্ট সবই আমরা হেল্প করি তাদেরকে। এবং যেহেতু ওরা আমার এই 2 কাঠা জমিতে মাটি ফেলে রেখেছে, সেহেতু আমার একটা ভাড়া দেওয়া হয়। কিছু 100 টাকাওয়ালা হকার থাকে, তাদের 100 টাকা, সে গরিব মানুষ, কিছু ব্যবসা
ব্যবসা করে খেতে এসছে এবং আমরা তাকে ভাড়া দিই, জিনিসটা আমার ঘর ভাড়া দিই। আর এই যে সাইডে এই আমার 2 কাঠা পৈতৃক সম্পত্তির অপোজিটে এই যে 10 কাঠা প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিটার উপরে আমি একটুখানি কোনো রকমে একটু বাঁশ দিয়ে ঘিরে আমার কিছু ভ্যান রাখা হয়, মানে ওই হকারের কিছু ভ্যান, সেটা কোনো ইটের গাঁথনি নয়, কোনো সিমেন্টের গাঁথনি নয়, কিছুই নয়, কোনো মানে লিখিত পরিতভাবে নয়, কিছুই নয়, শুধু কটা ভ্যান রাখা হয়। এবং ওই 10 কাঠার ফ্রন্ট পজিশনে আমার নিজের দেওর পাথর ফেলে রেখেছে আজ 8 মাস 9 মাস ধরে, আমার চাস্তো দেওর সেও পাথর ফেলে রেখেছে, তাদের নিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু আমার স্বামীকে জোর জবরদস্তি তার ঘর থেকে টেনে বার করে 2 প্রমোটার মিলে মারে, ঘর থেকে অন্ধকার জায়গায় টেনে ফেলে মারে। পাশে নতুন ঘর হওয়ার কারণে সেই ঘরের আশেপাশে বালি, সিমেন্ট, ইট, পাথর এবং রডও থাকে। ওই অন্ধকারের মধ্যে কি দিয়ে আমার হাজবেন্ডকে আঘাত করেছে। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন সেইভাবে হয়নি। এফআইআর করা হয়েছে, এফআইআর যেটা আমার অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে আমি এফআইআর সেকশন পাইনি। আমার যে সেকশন পাওয়ার কথা সেই সেকশন কিন্তু আমি পাইনি এবং বারবার আমাকে মিউচুয়ালে বসতে বলার কথা হচ্ছে, কিন্তু আমি মিউচুয়ালে কোনো রকমই যেতে চাই না। আমার নিজ গৃহ, আমার নিজের বাড়ি যখন আমার সেফটি হয়ে উঠছে না, তাহলে আমি কোথায় মিউচুয়ালের জায়গা রাখবো? এই আমার ছোট্ট বাচ্চা, এই নাবালক শিশু জুনাই দেখে চলে, এবং আমার আরেকটা নাবালক শিশু বাড়িতে থাকে, সেই শিশু বাচ্চাদের সামনে থেকে বার করে আমার হাজবেন্ডকে নির্মমভাবে অত্যাচার করে এবং মারে। অচৈতন্য অবস্থায় আমার হাজবেন্ড পড়ে থাকে, সেখান থেকে কিছু ছেলে এসে উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে মেডিকেল কলেজে আমি বাড়িতে উপস্থিত হই। আমি সঙ্গে সঙ্গে এসে আমার এখানকার কাউন্সিলর স্যারকে জানানো হয়। কাউন্সিলর স্যারকে জানানোর পর উনি বললেন যেহেতু ঘর থেকে মেরেছেন, তোমরা যেটা ভালো বোঝো সেটা তোমরা করো। উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্য এটাই, আমি কোনো রকম আপোষ মিউচুয়ালে আসতে চাই না। আমি এই যে প্রমোটিংয়ে দিয়েছি আমি ওদের টাকা ফেরত দিয়ে দেবো। আমি ওই প্রমোটার দুটোকে আমি আমার প্রপার্টি দিতে চাই না, আমি টাকা রিটার্ন করব। আর আমার হাজবেন্ডের যখন নিজের জাহান, আমার 2টো বাচ্চা, আমি যখন নিজের জাহানের তার এত ভয়, যখন তার জাহানে আঘাত করতে হচ্ছে, তাহলে কি করে আমি কি সেফটি নিয়ে বেঁচে আছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবং ওটা হওয়ার পরও আমার হাজবেন্ডের যখন সমস্ত মেডিকেল রিপোর্ট নিয়ে যখন আমি এফআইআর করি, তার সেই দিন রাতেই আমার সেফটির জন্য আমি বাড়ির চারিপাশে ক্যামেরা বসিয়ে রেখেছি। পশ্চিম সাইডের একটা ক্যামেরার টাইম 11:35 এবং ঘড়ির টাইম 12টা। সেই টাইমে আমার ওই ক্যামেরায় একজন হুডি পরে এসে আমার ক্যামেরার পেছন সাইডে গিয়ে 3-4 বার ইট মেরে সেই ক্যামেরাটাকে চুরমার করে দেওয়া হয়, যেটা এখনো অবধি ঝুলছে। সেই পাশেই আমার নিজের দেওরেরও একটা ক্যামেরা আছে, সেটাকে ভাঙা হলো না, শুধু আমার ক্যামেরাটাকে কেন ভাঙা হলো? তাহলে কি আমার স্বামীর জাহান আশঙ্কায় আছে?